আসসালামু আলাইকুম। তো আমরা লাস্ট দিন ইলেকট্রোকেমিস্ট্রির ইলেকট্রোড পোটেনশিয়াল এর সংজ্ঞা পড়েছিলাম, এর উৎস পড়েছিলাম, এর প্রকার পড়েছিলাম। তো প্রকারের আন্ডারে আমরা দেখেছিলাম যে তড়িৎদ্বার বিভব দুরকমের। যদি কোনো ধাতব দণ্ডকে তার আয়ন সম্বন্ধিত দ্রবণে আমরা ডোবাই আর জারণ অথবা বিজারণ হয়, জারণের জন্য যে বিভবের উদ্ভব হবে তাকে আমরা ই অক্স বলেছিলাম, জারণ তড়িৎদ্বার বিভব। আর যদি ধাতব দণ্ডকে তার দ্রবণে আয়ন সম্বন্ধিত দ্রবণে ডোবানোর ফলে বিজারণ হয়, তাহলে ওর বিভবটাকে আমরা, ওখানে যে বিভব জেনারেট করবে তাকে আমরা বিজারণ তড়িৎদ্বার বিভব বলেছিলাম। এখন এই দুটোর মধ্যে সম্পর্ক দেখো। সম্পর্ক, জিঙ্কের দণ্ড জিঙ্কের আয়ন সম্বন্ধিত দ্রবণে ডোবালে জারণ হবে কি বিজারণ হবে সেটা ডিপেন্ড করবে আমরা এর সঙ্গে আর একটা যে ধাতু তড়িৎদ্বার ব্যবহার করব সেই ধাতুটার সক্রিয়তা, সেই ধাতুটার সক্রিয়তা জিঙ্কের থেকে বেশি না কম। যদি জিঙ্কের থেকে সেই ধাতুটার সক্রিয়তা বেশি হয় তাহলে জিঙ্কের এখন বিজারণ হবে, আর সেই ধাতুটার যার সক্রিয়তা বেশি তার জারণ হবে। সুতরাং যদি সেই ধাতুটা, ধরো এটা এক্স ধাতু আছে, এটা এম ধাতু আছে, আর এখানে এম প্লাস আছে, তো যদি সক্রিয়তা অ্যাক্টিভিটি Zn গ্রেটার দ্যান এক্স হয়, এই এম হয়, তাহলে এখন জিঙ্কের জারণ ঘটবে। তাহলে এই ক্ষেত্রে Zn এর জারণ ঘটবে, জারণ ঘটবে। আর যদি জিঙ্কের সক্রিয়তা অপেক্ষা এম এর সক্রিয়তা বেশি হয় তাহলে এখন জিঙ্কের বিজারণ ঘটবে, বিজারণ ঘটবে। সুতরাং কোন একটা ধাতু তার আয়নে ডোবালে যদি কখনো জারণ ঘটে তাহলে আমরা কনফার্ম বলতে পারবো না যে ও সবসময়ই জারণ ঘটবে, বিজারণও ঘটতে পারে। কখন বিজারণ ঘটবে? যদি ওর থেকে সক্রিয়তা, যার সঙ্গে কাপলিং করছি তার সক্রিয়তাটা এর থেকে কি হয়, বেশি হয়, তাহলে জিঙ্কের এখন কি হবে, বিজারণ ঘটবে। আর যদি জিঙ্কের সক্রিয়তাটা বেশি হয় ওই ধাতুটার থেকে তাহলে জিঙ্কের কি হবে, জারণ ঘটবে। যার সক্রিয়তা বেশি তার জারণ ঘটবে। তাহলে এখন দেখো, তাহলে প্রত্যেকটা ধাতুরই অর্থাৎ প্রত্যেকটা তড়িৎদ্বারেরই কয় ধরনের বিভব থাকে? দুই ধরনের, জারণ বিভব আর বিজারণ বিভব। এই দুটোর মধ্যে সম্পর্ক দেখো, ই অফ অক্স সমান সমান ই অফ রেড, কিন্তু চিহ্নটা বিপরীত। যেমন সাপোজ কপারের বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব 0.34 ভোল্ট। এবার এটাকে আমরা দেখো 2+ থেকে 0 যাচ্ছে মানে বিজারণ বিভব ডিনোট করা হয়, আগের দিন আমরা দেখেছি। এখন এটা আমরা বিজারণ বিভব বললাম, সিইউ এর প্রমাণ বিজারণ বিভব, বিজারণ বিভব। এখন সিইউ এর প্রমাণ জারণ বিভব, জারণ বিভব, তাহলে ই অফ, এটা আগে এটা করে সিইউ অবলিক Cu2+, তাহলে জারণ বিভব কি হবে 0.34, একই হয়, শুধু চিহ্নটা কি হবে, মাইনাস হয়ে যাবে, 34 ভোল্ট। তাহলে প্রত্যেকটা তড়িৎদ্বারের কয় ধরনের বিভব থাকে? দুই ধরনের। কি কি? গুড। তাদের মধ্যে রিলেশনটা কি? মান একই হবে কিন্তু চিহ্নটা বিপরীত হবে। আর কখন জারণ হবে কখন বিজারণ হবে সেটাই শর্ত অনুযায়ী যে আমরা কোষটা বানানোর সময় কোষণের কাজ কাপলিং করছি তার উপরে। কপি করে নাও।
তড়িৎদ্বার বিভব স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। দেখো আমরা এই প্রমাণ কথাটা যদি প্রেসার 1 বার মানে 1 atm হয় আর কনসেন্ট্রেশন মানে ঘনত্ব তড়িৎ বিশ্লেষণটা যেটা আমরা ব্যবহার করি না, যে এখানে তো একটা দ্রবণ নিয়েছি, ওর একটা গাঢ়ত্ব আছে, সেই গাঢ়ত্বটা যদি 1 মোলার হয় আর টেম্পারেচার উষ্ণতা n, কিন্তু আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা 25 ডিগ্রি সেলসিয়াস ধরি, কিন্তু উষ্ণতাটা ভ্যারি করবে না, উষ্ণতাটা 25 ডিগ্রিও হতে পারে, অন্য কোনো হতে পারে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে ওই উষ্ণতাটা কত ধরা হয় স্ট্যান্ডার্ড কন্ডিশনে 25 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু উষ্ণতাটা যে কোনো হতে পারে, স্ট্যান্ডার্ড কন্ডিশন মেনটেন করতে গেলে আমাদের শুধু চাপ আর কনসেন্ট্রেশনটা মেনটেন করতে হয়। তাহলে যদি তুমি একটা তড়িৎ বিশ্লেষক পদার্থ দ্রবণ নাও, যেখানে যার গাঢ়ত্ব কত রাখলে 1 মোলার আর টেম্পারেচার কত রাখলে 25 ডিগ্রি সেলসিয়াস, এখন এই দ্রবণের উপরে চাপটা কত 1 বার, তাহলে এখন এখানে যদি জারণ বিজারণ হয় তাহলে এই দণ্ডটার গায়ে একরকম আধান তৈরি হবে আর দ্রবণের সংযোগস্থলে আর একরকম আধান থাকবে, তাহলে এখানেও তো তড়িৎদ্বার বিভবের উদ্ভব হবে। তাই সেই তড়িৎদ্বার বিভবটাকে আমরা কি বলি? স্ট্যান্ডার্ড তড়িৎদ্বার বিভব বলি, প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাহলে এই কন্ডিশনটা অর্থাৎ প্রমাণ কন্ডিশন যদি থাকে তাহলে সেখানে যে বিভবের উদ্ভব হবে সেটাকে আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব বলি। তাহলে একই রকম ভাবে এরও আমরা কি করব সংজ্ঞা। তাহলে সংজ্ঞাটা শোনো, কোন তড়িৎ বিশ্লেষক পদার্থের দ্রবণের গাঢ়ত্ব 1 মোলার এবং উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস ও চাপ 1 বার হলে যে তড়িৎদ্বার বিভবে জারণ বা বিজারণ ঘটলে ওই তড়িৎদ্বার বিভবকে আমরা কি বলবো? প্রমাণ তড়িৎদ্বার বিভব। ক্লিয়ার আছে? নেক্সট, তাহলে এরও একই রকম ভাবে প্রকার কি? প্রমাণ, শুধু প্রমাণ কথাটা এসে আগে যা ছিল তাই, জারণ তড়িৎদ্বার বিভব, তড়িৎদ্বার বিভব। আর প্রমাণ বিজারণ তড়িৎদ্বার বিভব। তো ওকে আমরা ডিনোট করছিলাম কিভাবে? ই অফ জারণটাকে ই অফ অক্স, আর প্রমাণটাকে কন্ডিশনটাকে বোঝানোর জন্য আমরা নট ব্যবহার করি মাথায়। তাহলে এটা কি? ই অফ রেড, মাথায় নট। এটাকে আমরা এভাবে এক্সপ্রেস করেছিলাম, সাপোজ জিঙ্ক দিয়ে করেছিলাম ই নট অফ Zn2 প্লাস অবলিক জারণ যেহেতু Zn2 প্লাস, আর জিঙ্ক দিয়ে করছি ই নট অফ Zn2 প্লাস অবলিক Zn। এই সাফিক্সে আমরা দেখছো প্লাস 2 থেকে 0 জারণ সংখ্যা কমছে, এই জন্য এটাকে প্রমাণ বিজারণ বিভব বলে, আর এখানে জারণ সংখ্যা বাড়ছে এই জন্য এটাকে জারণ তড়িৎদ্বার বিভব বলে। একই রকম ভাবে ওদের মধ্যে সম্পর্কটা সেম, E naught of ox equal to minus of E naught of red। कॉपी करो ना। দেখো দুটো ধাতুর মধ্যে যার সক্রিয়তা বেশি তার কি হবে? জারণ হবে, আর যার সক্রিয়তা কম বিজারণ।
তো আমি দুটো ধাতু তোমার সামনে যদি একটা দিই, ধরো জিঙ্ক দিলাম আর এফি দিলাম, তুমি কিভাবে বুঝবে কার সক্রিয়তা বেশি কার সক্রিয়তা কম? যার সক্রিয়তা বেশি তার জারণ হবে, মানে তার জারণ বিভবটা বেশি, আর যার সক্রিয়তা কম তার বিজারণ হবে, তার মানে তার বিজারণ বিভব বেশি। তাহলে যার জারণ বিভব বেশি তার জারণ হবে, আর যার বিজারণ বিভব বেশি তার বিজারণ হবে। তা দুজনে যদি বিজারণ বিভব তোমার সামনে দেওয়া থাকে, তাহলে যার বিজারণ বিভব বেশি তার বিজারণ হবে, আর যার বিজারণ বিভব কম তার জারণ হবে। তোমার দুজনে যদি জারণ বিভব দেওয়া থাকে, তো যার জারণ বিভব কম তার বিজারণ হবে, আর যার জারণ বিভব বেশি তার জারণ হবে। তো নোটের মধ্যে একটু লিখে রাখো, যার জারণ বিভব বেশি যার জারণ বিভব বেশি তার জারণ হবে, যার বিজারণ বিভব বেশি তার বিজারণ হবে। দুটি তড়িৎদ্বার বিভবের মধ্যে দুটি বিজারণ তড়িৎদ্বার বিভবের মধ্যে বিজারণ তড়িৎদ্বার বিভবের মধ্যে যার মান বেশি তার বিজারণ ঘটবে, এবং যার বিজারণ বিভব কম তার জারণ ঘটবে। খেয়াল করো, এখন দুটো ধাতু তোমার সামনে দেওয়া হলো, এখন জিজ্ঞাসা করা হলো যে কার জারণ ঘটবে কার বিজারণ ঘটবে। যদি আমরা এখন কোষ বানাই এই দুটোকে দিয়ে, এর তড়িৎ বিশ্লেষণ আমরা জিঙ্ক সালফেট ব্যবহার করব, আর এর তড়িৎ বিশ্লেষণ আমরা ফেরাস সালফেট ব্যবহার করব, কোষ বানাবো। এখন কার জারণ হবে কার বিজারণ হবে তুমি কিভাবে বলবে? কার সক্রিয়তা বেশি? ধাতুগুলোর সক্রিয়তার উপর আমরা একটা সিরিজ পাই, ওই সিরিজে যার সক্রিয়তা বেশি তাকে উপরে বসানো হয়, আর যার সক্রিয়তা কম ক্রমান্বয়ে পরপর নিচে বসানো হয়। তাহলে ওই সিরিজটা যদি আমাদের জানা থাকে, তাহলে সেখানে আমরা দুটো মেম্বার তুলে দিলে যে উপরে থাকবে তার অ্যাক্টিভিটি বেশি, তার জারণ ঘটবে, মানে তার জারণ বিভব বেশি, আর যে নিচে থাকবে তার বিজারণ ঘটবে, মানে তার জারণ বিভব কম বিজারণ বিভব বেশি। তাহলে ওই সিরিজটা আমাদের পড়তে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। সিরিজটার নাম হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তো সে হেডিং করো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। সিরিজের সংজ্ঞাটা আমরা অ্যাক্টিভিটি দিয়ে বলতে পারি, অ্যাক্টিভিটি সক্রিয়তা দিয়ে বলতে পারি, আবার জারণ বিভব এবং বিজারণ বিভব দিয়েও বলতে পারি। তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল, অক্সিডেশন পোটেনশিয়াল অথবা রিডাকশন পোটেনশিয়াল। এখন এই সিরিজের উপর থেকে নিচে যদি আসি আমরা, উপর থেকে নিচে এলে অ্যাক্টিভিটি কমতে থাকে, অক্সিডেশন পোটেনশিয়াল কমতে থাকে, আর রিডাকশন পোটেনশিয়াল বাড়তে থাকে। উপর থেকে নিচে এলে অ্যাক্টিভিটি কমতে থাকে, অক্সিডেশন পোটেনশিয়াল কমতে থাকে, কারণ অ্যাক্টিভিটির সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। এদের মধ্যে সম্পর্ক দেখো, অ্যাক্টিভিটি ডিরেক্টলি প্রপোর্শনাল টু অক্সিডেশন পোটেনশিয়াল, আর এটা 1/, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে অ্যাক্টিভিটি যার রিডাকশন পোটেনশিয়াল বেশি তার অ্যাক্টিভিটি কম, আর যার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি তার অ্যাক্টিভিটি বেশি। এই তিনটের মধ্যে সম্পর্ক এটা। তাহলে দেখো আমরা যে কোনো একটা দিয়ে সংজ্ঞা দিতে পারি, তো আমরা রিডাকশন পোটেনশিয়াল দিয়ে বলছি। তাহলে ওই সিরিজের উপর থেকে নিচে এলে ধাতুগুলোর রিডাকশন পোটেনশিয়াল বাড়বে না কমবে, বিজারণ বিভব বাড়বে না কমবে?
বাড়বে। তাহলে বিভিন্ন ধাতুগুলিকে তাদের বিজারণ বিভাবে নিম্নমান থেকে উচ্চ মানে উপর থেকে নিচে সাজালে যে শ্রেণী পায় তাকে আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলি। দেখো এবার সিরিজটা আমরা এই সাইডে লিখছি। হ্যাঁ, এটা কপি করা হয়ে গেছে। লাল পলাশ তুলে নেব মায়ের আসনে দেব ফেলে সন্ধ্যা প্রদীপ হাতে করে হাজির হব রূপা ও সোনার ঘরে। লাল মানে লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নেবু, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এমিন, আসনে আর্সেনিক হবে অ্যালুমিনিয়াম, দেব জিঙ্ক, ফেলে এপি, সন্ধ্যা এসএন, প্রদীপ পিবি, হাতে হাইড্রোজেন, করে কপার, হাজির এইজি, পারদ, রূপো এজি, আর সোনা হচ্ছে এইউ। সোনাটা এইউ, রূপোটা এজি। তাহলে এখন দেখো ড্যানিয়েলের কোষে আমাদের জিঙ্ক ছিল আর কপার ছিল। তো জিঙ্ক আর কপারের মধ্যে অ্যাক্টিভিটি কার বেশি? জিঙ্কের। তাহলে জিঙ্কের জারণ হবে, এই জন্য জারণ হলে তা অ্যানোড হিসাবে বসায়, এই জন্য লেফট হ্যান্ড ইলেকট্রোড হিসাবে ব্যবহৃত হয়েছিল, আর কপারটা রাইট হ্যান্ড ইলেকট্রোড হিসাবে ব্যবহৃত হয়েছিল। তো এখন দেখো তাহলে যদি জিঙ্ক আর কপারের আমরা কাপলিং করি আর কোষ বানাই, তাহলে এই জারণ হবে। তাহলে জারণ হয়ে এই দুটো ইলেকট্রন বর্জন করে Zn2+ যাবে। তাহলে আমরা এরকম ভাবে কাপলিংটা দিয়েও এই যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজকে ডিনোট করতে পারি। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে শুধু মেটাল দেওয়া নেই, নর্মাল মেটাল দেওয়া মানে অ্যাক্টিভিটিকে ইন্ডিকেট করে। কাকে ইন্ডিকেট করে? অ্যাক্টিভিটিটাকে। আর এই কাপলিং দেওয়া মানে অক্সিডেশন पोटेंशियल और रिडक्शन पोटेंशियल के इंडिकेट करे। रिडक्शन पोटेंशियल তাহলে আমরা এই সিরিজটাকে এরকম নরমাল ধাতু দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, আবার এরকম কাপল দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে স্যার? ওকে, নেক্সট। তাহলে এই সিরিজের আমাদের বৈশিষ্ট্য শোনো। এই যে তিনটে বৈশিষ্ট্য এখানে লেখা আছে। সাতুল্যতা উপর থেকে নিচে এলে কি হয়? এই সিরিজের কমতে থাকে। আর জারণ বিভাগ উপর থেকে নিচে এলে কমতে থাকে, আর বিজারণ বিভাগ বাড়তে থাকে। তাহলে বৈশিষ্ট্যের আন্ডারে 1 2 3 করে ওই পয়েন্টটা আমরা লিখে নেব। প্রয়োগ, অ্যাপ্লিকেশন। খেয়াল করো, প্রকৃতিতে অবস্থান। তুমি যদি লিথিয়ামকে দেখো, লিথিয়াম, তো লিথিয়াম দেখবে প্রকৃতিতে লিথিয়াম কার্বনেট হিসাবে আছে, লিথিয়াম অক্সাইড হিসাবে আছে, অর্থাৎ যৌগ আকারে লিথিয়াম ক্লোরাইড হিসাবে আছে। তাহলে প্রকৃতিতে
লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম যারা উপরে আছে, যাদের অ্যাক্টিভিটি বেশি, তারা যৌগ আকারে থাকে। যৌগ আকারে থাকা মানে দেখো এর মাথায় জারণ সংখ্যা +1, এর মাথায় জারণ সংখ্যা +1, জারণ সংখ্যা +1। মুক্তভাবে থাকলে জারণ সংখ্যা 0, আর যৌগ আকারে থাকলে জারিত অবস্থায় থাকা। তাহলে উপরের মৌলগুলোর অ্যাক্টিভিটি বেশি বলে ওরা সবসময় জারিত অবস্থায় থাকে, পরিবেশের উপাদানের সঙ্গে রিঅ্যাক্ট করে ওরা জারিত অবস্থায় অর্থাৎ যৌগ আকারে থাকে। তাহলে কারোর অক্সিডাইজ ফর্ম মানে হলো যৌগ আকার, আর কারোর রিডিউস ফর্ম মানে হলো সে মুক্ত অবস্থায় থাকা, ফ্রি স্টেটে থাকা। তাহলে উপরে যারা হাইড্রোজেনের উপরে আছে তারা ইউজুয়ালি প্রকৃতিতে কেমন ভাবে থাকে? যৌগ আকারে থাকে। কেন? পরিবেশের বিভিন্ন উপাদানগুলোর সঙ্গে তারা বিক্রিয়া করে যৌগ আকারে অর্থাৎ জারিত অবস্থায় থাকে। তাহলে আমরা এখান থেকে ইনফরমেশন কি পেলাম? যৌগ আকার, যৌগ আকারে থাকা মানে হলো জারিত অবস্থা, জারিত অবস্থা। আর মুক্ত অবস্থায় থাকা, মুক্ত অবস্থায় থাকা মানে হলো বিজারিত অবস্থা, বিজারিত অবস্থা। তাহলে এই শ্রেণীর যারা উপরের দিকে আছে তারা প্রকৃতিতে জারিত অবস্থায় থাকবে না মুক্ত অবস্থায় থাকবে? জারিত অবস্থা। গুড, জারিত অবস্থা মানে তারা যৌগ অবস্থায় থাকবে। আর যারা হাইড্রোজেনের নিচে আছে তারা সবাই, দেখো তুমি কপারের তার ব্যবহার করো, তুমি পারদের থার্মোমিটার ব্যবহার করো, তুমি সিলভারের মুদ্রা ব্যবহার করো, সোনার অলংকার ব্যবহার করো, তাহলে তুমি কখনো দেখবে না তুমি গলায় সোডিয়াম ব্যবহার করছো, ক্যালসিয়াম ব্যবহার করছো। যদি এগুলো ব্যবহার করো এর হার, তাহলে তোমার গলা যে জৈব পদার্থগুলো আছে সেগুলোর সঙ্গে রিঅ্যাক্ট করবে ওরা, করে নিজেরা জারিত হয়ে যাবে, তোমার গলাকে খেয়ে নেবে। এই জন্য আমরা এই শ্রেণীর উপরের মৌলগুলোকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাই না, আর নিচের মৌলগুলোকে আমরা মুক্ত অবস্থায় পাই। ওকে, নেক্সট। তাহলে আমরা এখান থেকে নোটের মধ্যে দেখলাম নিচের মৌলগুলি প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় যৌগ আকারেও থাকে, কিন্তু মুক্ত অবস্থাতে ওদের পাওয়া যায়। যৌগ আকারেও কিন্তু আমরা করতে পারি, পরিবেশের উপাদানের সঙ্গে মিশিয়ে কন্ডিশন অ্যাপ্লাই করলাম, যৌগ হয়ে গেল, কিন্তু ওদের মুক্ত অবস্থায় পাওয়া যেতে পারে। উপরের মৌলগুলি উচ্চ পরাতড়িৎধর্মী হওয়ায় মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এটা এক নম্বর গেল প্রকৃতিতে অবস্থান। 2 নম্বর লৌহ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। খেয়াল করো, লৌহ অ্যাসিড যেমন HCl, ডাইলিউট অ্যাসিড নিলাম, ডাইলিউট লঘু। তো এখানে হাইড্রোজেনের কন্ডিশন কি আছে? +1। তো হাইড্রোজেন এখানে জারিত অবস্থায় আছে। এখন আমি ধাতুর সঙ্গে যদি বিক্রিয়া ঘটাই, তো ধাতু হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ধাতুটা নিজে যৌগ আকারে চলে যাবে, মানে জারিত অবস্থায় চলে যাবে, আর হাইড্রোজেনকে বিজারিত করে দেবে, দেখো হাইড্রোজেন 0-তে চলে গেছে। এখন দেখো এই ধাতুটা আমি কাকে কাকে ব্যবহার করছি? এই ধাতুটাকে একবার নিচ্ছি জিঙ্ক, আর এই ধাতুটাকে একবার নিলাম কপার। তো জিঙ্ক আর কপারের অবস্থান দেখো, তোমাদের এখানে কয়জন প্লাস আছে? হাইড্রোজেন প্লাস আছে আর জিঙ্ক আছে। দেখো, তো হাইড্রোজেন এখানে জারিত অবস্থায় আছে আর জিঙ্ক এখানে বিজারিত অবস্থায় আছে।
আর এখানে হাইড্রোজেন জারিত অবস্থা, কপার বিজারিত অবস্থা। তো সক্রিয়তা হাইড্রোজেনের বেশি না জিঙ্কের বেশি? সিরিজ দেখে বলো। জিঙ্কের। তাহলে জিঙ্ক বিজারিত অবস্থায় থাকবে, গুড, তাহলে জিঙ্ক জারিত অবস্থায় থাকবে। জারিত অবস্থা মানে যৌগ আকারে, এই জন্য হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ওর জায়গায় বসে যাবে আর ও জারিত হয়ে জিঙ্ক ক্লোরাইড হিসাবে থাকবে। যৌগ 2 বলে 2 গেল, আর হাইড্রোজেন বিজারিত হবে হাইড্রোজেন গ্যাসে। তাহলে লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবে যারা হাইড্রোজেনের উপরে বসে আছে, আর যারা হাইড্রোজেনের নিচে আছে তারা লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবে না। তাহলে এর থেকে এর বেশি অ্যাক্টিভিটি, এই জন্য এই জারিত অবস্থায় থাকবে বলে ওইভাবেই থাকবে, তাহলে বিক্রিয়া হবে না। তাহলে যারা হাইড্রোজেনের নিচে আছে তারা লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। ওটা আমরা নোটের মধ্যে একটু লিখে রাখবো। যে সকল ধাতু হাইড্রোজেনের নিচে অবস্থিত তারা লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে না। तीन नंबर एप्लीकेशन প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার সম্ভাব্যতা, প্রবাবিলিটি। খেয়াল করো, তোমাকে জিঙ্ক সালফেট এর সঙ্গে কপারের বিক্রিয়া দিয়েছে, আর কপার সালফেটের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া দিয়েছে, দিয়ে জিজ্ঞাসা করছে কোনটি সম্ভব, কোনটি সম্ভব। নিচেরটা সম্ভব, ভেরি গুড। তাহলে উপরেরটা সম্ভব নয় আর নিচেরটা সম্ভব। তাহলে এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম, তাহলে উত্তর হচ্ছে 2 নম্বরটি সম্ভব। কারণ জিঙ্কের সালফেটটা কপার থেকে বেশি। ভেরি গুড। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে জিঙ্ক উপরে আছে, তাহলে জিঙ্কের এখানে জারণ সংখ্যা 0, এখানে +2, তাহলে এর সক্রিয়তা কম, তাহলে এর সক্রিয়তা বেশি। যার সক্রিয়তা বেশি সে জারিত অবস্থায় থাকবে, এই জন্য ওকে প্রতিস্থাপন করে ওর জায়গায় বসে যাবে। তাই বিক্রিয়াটা কি হবে? CuSO4 প্লাস Zn জিঙ্ক সালফেট প্লাস কপার। কিন্তু এখানে এর সক্রিয়তা কম বলে ও বেশি সক্রিয় ধাতুকে প্রতিস্থাপন করতে পারবে না। জলের বিজারণ, খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট। আমরা লিথিয়াম, এই অ্যালুমিনিয়াম আর জিঙ্কের মধ্যে কার অ্যাক্টিভিটি বেশি বলেছিলাম? অ্যালুমিনিয়াম আর জিঙ্কের মধ্যে অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়ামের থেকে জল আর জলের থেকে জিঙ্ক, আমরা উপর থেকে নিচে এলে কি বিভব বেশি পাচ্ছিলাম? উপর থেকে নিচে এলে বিজারণ বিভব বেশি পাচ্ছিলাম। তো দেখো এই জিঙ্কের বিজারণ বিভব বেশি, তাহলে জল যখন রিডিউস হবে, এরা সব আমি রিডাকশন পোটেনশিয়াল লিখেছি। এই যে অর্ডারটা লিখলাম কি, এটা রিডাকশন পোটেনশিয়াল অনুযায়ী, তাহলে ধরো অ্যালুমিনিয়াম
3+ আছে, ও 3টে ইলেকট্রন নিয়ে অ্যালুমিনিয়াম হলো। আর জলের বিজারণটা পরে দেখাচ্ছি। আর জিঙ্ক Zn2+ আছে, 2টো ইলেকট্রন নিয়ে জিঙ্ক হলো। তো সব থেকে এই যে সিরিজটা আমি মুখস্থ করালাম তোমাকে, এটা এক্সপেরিমেন্টাল পোটেনশিয়ালের ভ্যালুটা দেখে আমি এই সিরিজটা বানিয়েছি। এক্সপেরিমেন্ট করে এর বিভব, এর বিজারণ বিভবের মান বেশি, সেই অনুযায়ী বসিয়েছি। ওকে, তো এই তিনটে এই অর্ডার দিয়ে তুমি বলো যে এই রিঅ্যাকশনটা ফার্স্ট হবে না এর বিজারণটা না এর বিজারণটা। আমরা লিখেছিলাম যার রিডাকশন পোটেনশিয়াল বেশি হবে তার রিডাকশন হবে। এই সিরিজ তোমাকে কি বলছে, এক্সপেরিমেন্টাল ডেটা তোমাকে কি বলছে, এই জিঙ্কের বিজারণ বিভব বেশি আছে, এই জন্য এই তিনটে রিঅ্যাকশনের মধ্যে ফার্স্ট রিডাকশন কোনটা হবে, কোন এর সবথেকে রিডাকশন আছে, কোন রিঅ্যাকশনটা ফার্স্ট হবে, কোন রিঅ্যাকশনটা ফার্স্ট হবে, নিচেরটা যার রিডাকশন পোটেনশিয়াল বেশি তার রিডাকশন ফার্স্ট হবে। তাহলে এখন দেখো জলের রিডাকশনটা দেখে নিই। ইলেকট্রন গ্রহণ করবে, তো এখানে +1 আছে, অক্সিজেন -1 আছে, তো A+1 থেকে হাইড্রোজেন +1 থেকে বিজারিত হলে কোথায় যাবে, হাইড্রোজেন গ্যাসে। তাহলে এই হাইড্রোজেন গ্যাস হলো H2 গ্যাস, তাহলে +1 থেকে 0-তে গেল, আর OH- হলো, OH- হলো। তাহলে এখানে 2 দিয়ে দিলাম, দুটো হাইড্রোজেন রিমুভ হলো আর দুটো OH-। তাহলে জলে যখন আমরা রিডাকশন করব তখন এটা লিখব, এটা জলের রিডাকশন, এটা রিডাকশন পোটেনশিয়াল দেওয়া মানে আমরা রিডাকশন রিঅ্যাকশন লিখছি। তাহলে কটা ইলেকট্রন এখানে অ্যাকসেপ্ট হয়েছে বলো তো, দুটো মাইনাস হয়েছে না, তাহলে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট হয়েছে, তাহলে এটা আমি রিডাকশন লিখলাম। এবার নোটের মধ্যে আমি জলের অক্সিডেশনটাকেও লেখাচ্ছি, জলের অক্সিডেশন খুব সেন্সিটিভ, কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো জল যদি অক্সিডাইজড হয়, এর মাথায় কত আছে, +1, এর জলকে অক্সিডাইজ করাতে হবে। তাহলে আমি এখানে অক্সিজেনের মাথায় -2 আছে না, তাহলে ওইটাকে আমি অক্সিজেন গ্যাস করে দেবো। তাহলে ওটাকে আমরা অক্সিজেন গ্যাস করে দিলাম, H2 H+ প্লাস O2। তাহলে O2 করতে গেলে এটাকে আমাদের কি করতে হবে, এখন ইলেকট্রন বর্জন করতে হচ্ছে, তাহলে O2 হয়ে গেল, আর 4টে H+, এই 4টে H+, তাহলে কটা ইলেকট্রন বর্জন হয়েছে, 4টা ইলেকট্রন বর্জন হয়েছে। তো আমরা এখানে -4 বা ওই সাইডে আমরা 4টে 4 লিখতে পারি। তাহলে জলের যদি রিডাকশন হয় তো এই রিঅ্যাকশনটা আমরা ইউজ করব, আর জলের যদি অক্সিডেশন হয় এই রিঅ্যাকশনটা আমরা ইউজ করব। এবার অক্সিডেশন হলে জলের অবস্থানটা, এর অক্সিডেশন পোটেনশিয়ালটা বা আমরা রিডাকশন পোটেনশিয়ালটা কোন জায়গায় আছে একটু দেখে নিই। তো লাস্ট যেখানে ধাতু শেষ হচ্ছে না, তার একদম নিচে NO3-, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও একটা নোট, NO3- এর থেকে অক্সিডেশনের জন্য জল আছে, প্রথম থেকে লিখছি, জল Cl-, SO4(2-), F-। তাহলে যদি তোমার Cl- আর F- থাকে, জলের কিন্তু এটা অক্সিডেশনের কথা বলছি আমি, অক্সিডেশন, এগুলো সবই অক্সিডেশন। এবার আমরা এই জিনিসটা লিখলাম, এটা হচ্ছে অক্সিডেশন। মাইনাসের অক্সিডেশন হয় না, প্লাসের রিডাকশন হয়, আর মাইনাসের কি হয়, তাহলে অক্সিডেশনের এটা অর্ডারটা লিখলাম। তাহলে এর অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, আর জলের অক্সিডেশন পোটেনশিয়ালটা এর থেকে কম। এর আগে আছে OH-, এর আগে আছে NO3-, NO3-। এই সিরিজটা আমরা মুখস্থ রাখবো। তাহলে ধরো তোমার হাতে NO3 আছে আর OH- আছে, তুমি কাকে অক্সিডাইজ করাবে, OH- কে। ভেরি গুড, তোমার হাতে OH, তোমার একটা সলিউশনে OH- আছে আর জল আছে, তুমি কাকে অক্সিডাইজ করাবে, গুড, জল আছে আর Cl- আছে, গুড, Cl- আছে আর SO4(2-), ক্লিয়ার স্যার। নেক্সট, তো আমরা এখানে জলের সঙ্গে
রিয়াকশন দেখতে চাইছিলাম, জলের বিজারণের রিয়াকশন, জলকে কারা বিজারিত করে দেবে, অর্থাৎ জলের সঙ্গে তারা রিয়াক্ট করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। চলো আমরা দেখে নিই। জলের কিন্তু অবস্থানটা আমি বললাম যে অ্যালুমিনিয়াম আর জিঙ্কের মাঝে। তাহলে যারা জলের উপরে আছে তার থেকে জলের অ্যাক্টিভিটি ওদের বেশি, তাহলে ওরা জলকে বিজারিত করে দেবে আর নিজেরা জারিত হবে। আর যারা জলের ঠিক নিচে মানে জিঙ্কের নিচে যারা আছে তারা জলের সঙ্গে সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করবে না, ফলে জলকে বিজারিত করতে পারবে না। গুড। তাহলে আমরা এখান থেকে নোটটা লিখে নিই, লিখে নাও। সাধারণ উষ্ণতায় যে সকল ধাতু অ্যালুমিনিয়ামের উপরে অবস্থিত সেই সকল ধাতু H2কে বিজারিত করে, কিন্তু যারা জিঙ্কের নিচে অবস্থিত তারা H2কে বিজারিত করতে পারে না। তাহলে দেখো অ্যালুমিনিয়াম প্লাস জল রিঅ্যাকশন হবে না, হবে না? আর জিঙ্ক প্লাস জল, এই যে সিরিজ তোমার জলের অবস্থানটা জিঙ্কের উপরে, তাহলে জিঙ্ক সঙ্গে কোনো বিক্রিয়া করবে না, কারণ ওখানে জিঙ্কের বিজারণ বিভব বেশি আছে, তো জিঙ্ক বিজারিত থাকবে। জিঙ্ক বিজারিত থাকা মানে জিঙ্ক তো শূন্য অবস্থায় থাকা, এই জন্য শূন্য অবস্থাতেই থাকবে আর জল জারিত অবস্থাতে থাকবে। কিন্তু অ্যালুমিনিয়ামের সক্রিয়তা গুড, তাহলে জলের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া হবে না, তাহলে জল জারিত হয়ে কি হয়ে যায়? গুড। তাহলে এখান থেকে হাইড্রোজেন গ্যাস রিলিজ হলো আর কি উৎপন্ন হবে? OH মাইনাস। তো OH মাইনাস অ্যালুমিনিয়াম তাহলে জারিত হবে, জল বিজারিত হলে অ্যালুমিনিয়াম জারিত হবে, অ্যালুমিনিয়াম যেহেতু 3, তাহলে 3টে OH কে নেবে, OH এ কটাকে নেবে? 3টে। গুড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সমতা বিধান করার জন্য আমাদের এখানে 3টে লাগবে OH, তো আমরা এখানে 3 দিয়ে দিলাম, আমাদের এখানে 3 মানে 3 এর 2। এবার তুমি সবাইকে 2 দিয়ে গুণ করলে 2L, তাহলে এটা 6 হয়ে যাবে, তাহলে এটা আমাদের 3 হয়ে যাবে, এটা আমাদের 2 হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো শোনো, এই জন্য আমরা যখনই অ্যালুমিনিয়ামের পাত্রে জল রাখি, ধীরে 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 পাত্র ক্ষয় হতে থাকে, অ্যালুমিনিয়ামের পাত্র ধীরে ধীরে কি হতে থাকে? ক্ষয় হয়। আর এখানে অনুঘটক হিসাবে রোল প্লে করে অ্যাসিড বা ক্ষার, এই জন্য আচার এই জাতীয় দ্রব্য আমরা সাধারণত অ্যালুমিনিয়ামের পাত্রে রাখি না। ক্লিয়ার স্যার? ওকে, নেক্সট অ্যাপ্লিকেশন কত নম্বর হলো? আমরা জলের সঙ্গে বিজারণ বিক্রিয়াটা আমাদের জলের সঙ্গে আমরা প্রয়োগ করছিলাম না অ্যাপ্লিকেশন, কত নম্বর হলো জলের সঙ্গে জলের বিজারণ? 1-2 করে পয়েন্ট করছিলাম, বলো। 3 নম্বর। এটা 3 নম্বর হলো। ওকে, তাহলে প্রথম পয়েন্ট প্রকৃত অবস্থান পড়েছি, 2 নম্বর পড়েছি কি যে অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন, আর 3 নম্বর পড়লাম বিক্রিয়ার সম্ভাব্যতা। বিক্রিয়ার সম্ভাব্যতা পড়েছিলাম না 3 নম্বর, এটা 4 নম্বর হলো। 4 নম্বর জলের। ওকে, লেখা হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্ত থাকলো। এরপরে আমাদের প্রয়োগের বাকি কয়েকটা পয়েন্ট আছে, সেখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।